অনেকে মনে করে স্ট্যামারিং ঠিক হবে না, ঠিক হয় না, হবে কি হবে না জানি না, অনেক সন্দেহের মধ্যে থাকে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে কোন টেকনিক গুলো তোমাকে সব থেকে বেশি হেল্প করেছে, সেই জিনিসগুলো একটু বলো। প্র্যাকটিস শেষে কি করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে, তুমি তোমার অভিজ্ঞতা থেকে একটু বলো। প্রথমে একটা শ্বাসের একটা ভালো কন্ট্রোল আমাদেরকে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের প্রথমে ডিপ ব্রিথিং করতে হবে। ডিপ ব্রিথিং 10 মিনিট, মানে যেটা আমি বিশেষ করে করি, মুখটাকে পুরোপুরি স্ট্রেচ করে ভেতর থেকে আ ই উ এই তিনটা করা। ওকে। 12 বার করার পরে আমি একটা রিডিং প্র্যাকটিস করি। রিডিং প্র্যাকটিসটা হলো, একটা বই নিব। একটা বই নিলাম। বই নেওয়ার পরে প্রথম ওয়ার্ডটাকে টেনে দুইটা করে ওয়ার্ড এয়ার ফ্লো টেকনিকের সাথে বলতে হবে। আজকে যে বিষয়ে আমরা একটু আলোচনা করব, আমাদের তো বাংলাদেশ থেকে অনেক অডিয়েন্স রয়েছে যারা স্ট্যামারিং এর সলিউশনের ব্যাপারে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করছে। এবং বাংলাদেশে তেমন কিন্তু এর সমাধান খুব একটা নেই বললেই চলে। শুধু বাচ্চাদের যেগুলো স্পিচ থেরাপি সেন্টার গুলো রয়েছে সেগুলো ছাড়া তেমন আমার চোখে পড়ছে না। তো যাই হোক, তুমি বাংলাদেশ থেকে আহ বাংলাদেশের কোন জায়গা থেকে বিলং করো ওটা তোমার ব্যাপারে বলো, দেন আমি মেন পয়েন্টে আসবো। আসসালামু আলাইকুম সকলকে। আমার নাম মোহাম্মদ রিয়াদ। আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করতেছি। পড়ালেখার সূত্রেই মূলত ঢাকাতে থাকা হয়। ওকে। তো ঢাকা থেকে অনেকে যোগাযোগ করে আমাদের এখানে স্ট্যামারিং কোচিং এর জন্য, স্ট্যামারিং সলিউশনের জন্য। তো যেটা আমার প্রশ্ন, মেন প্রশ্ন সেটা হচ্ছে কি যে তোমার এই স্ট্যামারিং এর সমস্যা কবে থেকে ছিল, আর তোমার কি কি সমস্যা ফেস করতে হয়েছে তোমার লাইফে। হুম। তুমি একটু বলো শর্টে। আর সেই সমস্যা থেকে তুমি কিভাবে এর সমাধানের জন্য মাইন্ডসেটটা তুমি তৈরি করলে এবং কিভাবে এর সমাধানের দিকে তুমি এগিয়ে আসলে, একটু বলো। আহ মানে বিশেষ করে আমার যে গল্পটা, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমার স্ট্যামারিং ছিল। বিশেষ করে 7-8 বছর বয়স থেকে আমি মূলত বুঝতে পেরেছি যে আমার একটা স্ট্যামারিং এর সমস্যা আছে। কিন্তু ছোটবেলায় সেটা তেমন ভাবে আর কি ধরা দিত না, কারণ ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম, বা ভেতর থেকে হুম। একটু স্টাক খেলেও সেটা দেখা যাচ্ছে মানুষের সাথে, মানে এয়ার ফ্লো টেকনিকের সাথে সেগুলো আর কি বের হয়ে আসতো। মানে ছোটবেলা থেকে ছিল আমার স্পিচ রিলেটেড একটা প্রবলেম ছিল, এটা আমি বুঝতাম। কিন্তু সেটা তেমন ভাবে আর কি ধরা যায়নি। যখন আমি ক্লাস 12 এর পরে, অর্থাৎ আমাদের এখানে ইন্টারমিডিয়েট বলে, ইন্টারমিডিয়েটের পরে যখন আমি ভার্সিটিতে ভর্তি হলাম, তখন নতুন একটা পরিবেশ, নতুন একটা সমাজ। তো এখানে যেন সকলের সাথে কথা বলতে গেলে, মানে ভেতরে যে স্ট্রাকটা, তখন মাথার ভেতরে কেমন একটা হয়ে আরো বেশি হয়ে যেত এটা। মানে এমন একটা সময় ছিল, আমি ফোন কলে তো কথা বলতেই পারতাম না, বাস্তবে আমি তেমন একটা কথা বলতে পারতাম না। তো এই ছিল সমস্যা। এবং তারপরে আমি এর সমাধান খুঁজি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমি গিয়েছি, অনলাইনে গিয়েছি, অফলাইনে গিয়েছি। বাংলাদেশে তেমন কোনো এর সেন্টার নাই। অল্প হাতে গোনা দুই একটা আছে, সেগুলো অনেক কস্টলি আবার। তারপরেও আমি সেখানে দু একদিন গিয়েছি। যাওয়ার পরও আমার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপরে আমি অনলাইনে, ফেসবুকে বিভিন্ন জায়গায় সার্চ দিতে থাকলাম। সার্চ দিতে দিতে আপনার কিছু ফ্রি ভিডিও আমি পেলাম। তো ফ্রি ইউটিউবে, ভিডিও তাই তো? গুলো, ইউটিউবে হুম। কিছু ফ্রি ভিডিও পেলাম। হুম। তো সেই ফ্রি ভিডিওগুলো দেখার পরে আমি আমার রিয়েল লাইফেও সেই প্র্যাকটিস গুলো অল্প অল্প করে করতে লাগলাম, এবং মানুষের সাথে একটু ইমপ্লিমেন্টেশনও করতে লাগলাম। এমনকি দেখলাম যে আমার একটু একটু কাজ হচ্ছে। তো ফ্রি ভিডিওগুলো আমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করার পরে দেখলাম যে আমার ভেতরে একটু পরিবর্তন আসছে। তখন তারপরে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এবং আপনার কোর্সে ভর্তি হই। ওকে। এই ছিল আমার আপনার কাছে যাওয়া পর্যন্ত জার্নি। ওকে। এখন তুমি আমাকে বলো যে তুমি রিয়েল লাইফে কথা বলছো, আগের তুলনায় এখন তোমার কতটা ইমপ্রুভমেন্ট, তোমার মধ্যে কতটা তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ, আর এটা তুমি পার্সেন্টেজ ওয়াইজও বলো। পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে আমার এটা এটা দুইটা ভাগে ভাগ করতে হয়।
হুম। যেমন আমি আগে ফোন কলের একটা ভাগ, আর একটা হচ্ছে রিয়েল লাইফে মানুষের সাথে ফেস টু ফেস একটা ভাগ। তো হুম। ফোন কলের ক্ষেত্রে আমি লিটারালি আগে মানুষের সাথে কথাই বলতে পারতাম না। হুম। মানে ফোন কলে প্রায় 90% জায়গায় আমি স্টাক খেতাম, এবং অনেক দ্রুত, মানে হুম। আমি চেষ্টা করতাম শ্বাসটা নিয়ে অনেক দ্রুত হচ্ছে বলে যাওয়া, মাঝখানে স্টাকও খেতাম। মানে হুম। এক কথায় বলতে গেলে ফোন কলে আমি প্রায় 90% জায়গায় আমি স্টাক খেতাম, আর ওই টেন আচ্ছা। পার্সেন্ট টেনে টুনে খুব কষ্ট করে বলে দিতাম। কিন্তু হুম। আমার প্র্যাকটিস গুলো করার পরে, ফোন কলে মানুষের সাথে ইমপ্লিমেন্টেশন করার পরে আমার একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেটা হলো, ফোন কলে আমি এখন আমার লিটারালি কোনো কথা বাধি না। প্রায় 95 থেকে 98% জায়গায় আমার ফোন কলে তেমন কোনো সমস্যা হয় না। হুম। ওকে। এই গেল আমার ফোন কলের বিষয়। এখন আমি মানুষের সাথে যদি ফেস টু ফেস কথা বলার পার্সেন্টেজটা বলি, ফেস টু ফেস কথা বলতে গেলে আমার আগে ফোন কলের মতো অতটা বাজতো না। যেমন আমি আগে প্রায় ফোন কলে আমার 90% জায়গায় বাজতো, মানে কথা স্টাক খেতাম। আর ফেস টু ফেস বলতে গেলে প্রায় 60 to 70% জায়গায় স্টাক খেতাম। মানে না, সরি, মানে ফেস টু ফেস বলতে গেলে আমি প্রায় 60 to 70% জায়গায় স্টাক খেতাম। মানে ফোন কলের তুলনায় আমি ফেস টু ফেস স্টাক খেতাম, কিন্তু একটু কম। ওকে। যেমন মানুষের সাথে ফেস টু ফেস কথা বলার সময়, মানে এটা বিশেষ করে আমি আমার গল্পটা বলছি, বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তো ফেস টু ফেস কথা বলার সময় পার্সেন্টেজটা এমন ছিল যে 60% জায়গায় আমি স্টাক খেতাম, আর 40% জায়গায় আমি খুব ভালো করে বলতে পারতাম। তো এই ফোন ফেস টু ফেস কথা বলার এখন যে অবস্থানে আছি, প্র্যাকটিস করার 1 বছর পরে, আমি প্রায় 90% মানুষের সাথে কোনো স্টাক খাই না। আর 5 to 10% জায়গায় একটু সমস্যা হয়। তবে আমি আশা করছি আরো কিছুদিন প্র্যাকটিস করার পরে, ইমপ্লিমেন্টেশন করার পরে, এই এইভাবে যদি এই লাইনে থাকি, তো সেটাও আমার আস্তে আস্তে ইলিমিনেট হয়ে যাবে। হুম। এই যে তুমি যেটা বললে যে 10% সমস্যা এখনো ফেস করতে হয়, তুমি সেই 10% যে স্ট্যামারিং সেটাকে তুমি সামলাতে পারো নাকি সামলাতে পারো না, মানে সেটা তুমি স্ট্যামারিং হয়েই যায়, মানে স্ট্যামারিং করেই বলতে হয় বা আহ ব্লক না হয়েই না যায়, না না সেটা না, এমনটা বিষয়? 10% বিষয়টা এমন না। আমি আমি যখন একটু অসুস্থ থাকি বা আমার যখন একটু শরীর খারাপ থাকে, তখন প্র্যাকটিসটা একটু 5-7 দিন গ্যাপ পড়ে যায়। তো ওই যে 10% জায়গায় আমি যে স্টাক খাই মানুষের সাথে কথা বলতে, মানে এই স্টাকটা কিন্তু আমি আমার ভেতরে বুঝতে পারি, কিন্তু আমার সামনে যে আছে সে সামনে কিন্তু এটা ওকে, বুঝতে পারে না। রিফ্লেক্ট কর, ওকে। ওকে, মানে হ্যাঁ, হচ্ছে যে স্ট্যামারিংটা মানে দেখা যায় না, মানে কিন্তু ভেতর আমার, থেকে একটা জড়তা ফিল হয়, যে মনে হয় স্ট্যামারিং হ্যাঁ হয়ে যাবে বা হ্যাঁ সামলাতে হ্যাঁ, হয় মানে একটু। ভেতর থেকে একটু জড়তা কাজ করে, বা ভেতর থেকে একটু বলতে কষ্ট হয়। মানে অতটা ফ্লুয়েন্টলি বলতে পারি না। কিন্তু হুম। সামনের লোক কিন্তু বিষয়টা সেভাবে খেয়াল করে। সামনের হুম। লোকের দেখা যাচ্ছে একটা কথা বললো, 2-3 জায়গায় কিস্টাক খেলো। আহ, আহ, মানে একটা 5 মিনিট যদি আমি কথা বলি, 2-3 জায়গায় স্টাক তো একটা নর্মাল মানুষও খায়। হুম। তো হুম। সামনের লোক বিষয়টা বুঝতেই পারে না। ওকে, তো মানে এই সামলানো এই যায়, এটা বিষয়টা হচ্ছে যে টেন বিষয়। পার্সেন্ট কিন্তু সবসময় হয়, হ্যাঁ, 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 বুঝলাম। হ্যাঁ, 10% যে সব সময় হয় তা না। যখন আমার অনেক দিন প্র্যাকটিসটা গ্যাপ পড়ে যায়, তখন হুম। এই 10% একটু হয়। 10% এবার বলা আমি ভুল, এটা 5 to 8% আর কি। হুম, এবার যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমার বিষয়টা, আমারও স্ট্যামারিং এর সমস্যা ছিল ছোট থেকেই। এবার 9 বছর, 8-9 বছর হয়ে যাচ্ছে, 8 বছর হয়ে যাচ্ছে আমার, এখনো আমি 1% কে এসে আমাকে সামলাতে হয়। 1% এমন কিছু সিচুয়েশন যেখানে কিন্তু আমাকে খুব তাড়াহুড়োতে কথা বলতে হয়, বা দেখা গেল আমি কাউকে হুম, রেগে কিছু বলছি, বা কারোর সাথে আমি কোনো বিষয় নিয়ে একটু আমার আর্গুমেন্ট দিচ্ছি এমন জায়গায়, বা কারো কথা কেটে আমাকে বলতে হয়, বা এমন সিচুয়েশন যেখানে হয়তো একটু ভিড়ের মধ্যে রয়েছে এবং সামনের ব্যক্তি খুবই একদম তাড়াহুড়োতে রয়েছে, আমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে এমন জায়গায়, এবং যদি আমার লম্বা সময় ধরে প্র্যাকটিস যদি না হয়, তবে কিন্তু আমাকে একটু সামলাতে হয়। স্ট্যামারিং তখনও হয় না, কিন্তু যে তুমি যেটা বললে যে একটু সামলাতে হয় আমাকে, সেটা হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি যেন সেটাও যেন না হয়, সেটাও যেন আমাকে ফেস করতে না হয়, তার জন্য আমি 10-15 দিনে একবার প্র্যাকটিস আজও করি। এটা কিন্তু আমাকে সারা জীবন চালিয়ে যেতে হবে, বুঝতে পারলে? সো তোমার যেহেতু 1 বছর হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সো তোমাকে এখন কিন্তু এইটুকু সামলানো, এর জন্য তোমাকে কিছুটা মানে পরিশ্রম দেওয়া, এটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? কিন্তু কারণ যদি এমনটা হুম, হয় যে, কারণ কি বলতো, আমাদের মাইন্ডে যে মেমরি গুলো রয়েছে,
সেগুলো তো আমরা এলিমিনেট করতে পারি না, বা সেই প্যাটার্ন যেটা আমাদের মাইন্ড যেটা করতে অভ্যস্ত, বছরের পর বছর ধরে আমাদের মাইন্ড সেটাকে মানে সেটাই ইউজ করতে হ্যাবিচুয়াল। তো মাইন্ড বাই ডিফল্ট সেটাই ফলো করতে চায়। তো যখনই একটু আমরা গ্যাপ দিই প্র্যাকটিসে, বাট আমরা বা আম, সেই জিনিসগুলো ট্র্যাক থেকে একটু বাইরে যায়, তখন কিন্তু মাইন্ড এই সুযোগটা পেয়ে যায় যে আমরা আগের প্যাটার্নটা ফলো করি। আর নিজের অজান্তেই কিন্তু আমরা শব্দ বেশি নিয়ে ফেলি, বা শ্বাসের ফ্লোটা একটু বা শ্বাসের যে গতিটা একটু বেশি করে ফেলি, আমরা নিজেকে শান্ত রাখতে পারি না। ওই যে একটা আগের অভ্যাস, সেটাতে কিন্তু আমরা কিছুটা চলে যাই। যখনই কিছুটা যায় আমাদের সমস্যা দেখা যায়। প্র্যাকটিসটা করতে থাকলে কিন্তু আমাদের এই জিনিসগুলোতে নিয়ন্ত্রণটা খুব বেশি থাকে, বাট যখন অনেক বেশি স্যার সময় আমি চলে আরেকটু যাবে। বলি। হুম হুম আজ থেকে প্রায় 1 বছর আগে আমি হুম আমি লিটারালি কোনো নর্মাল কথাবার্তাও মানুষের সাথে বলতে পারতাম না। আর হুম এখন আমি ডে টু ডে লাইফ আর কি মোটামুটি চাইলে নিতে পারি, মোটামুটি না, মানে পুরাটাই চাইলে নিতে পারি। আমি কখন স্ট্রাইক খাই, যখন ফ্রেন্ডের সাথে আমার কোনো বিষয়ে তর্ক হয়। ঠিক আছে, মানে হুম অনেক আর কি হুম হুম, অনেক একদম। হাই লেভেল যেগুলো সিচুয়েশন, বা কোনো ফ্রেন্ডের সাথে যখন আমার ঝগড়া হয়, তখন আমি অনেক চিন্তায় থাকি। মানে হুম নর্মাল ক্ষেত্রে আমার এখন স্ট্রাইক খাই না। হুম, বুঝতে পারলাম। মানে এমন কোন সিচুয়েশন যেখানে মানে শ্বাসে খুব বেশি নিয়ন্ত্রণ হুম। রাখতে পারি না আমরা, আমাদের আমাদের শব্দে বা আমরা যেটা বলছি সেখানে আমরা হারিয়ে যাই বেশি, তখন কিন্তু আহ, একটু নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, বাট সেটাকে সামলাতে হবে এখনো, সেই বিএসপি যে মেথড গুলো আমরা বলেছি। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে কি যে যারা ইউটিউবে দেখছে, ওই যারা অনেকে আছে যে ট্রেনিং জয়েন করতে পারছেন না, হয়তো টাকার অভাবে বা হয়তো সময়ের অভাবে, বা অনেকেই হয়তো অনেক রকম, বা হয়তো তেমনটা ট্রাস্ট হচ্ছে না, বা তেমনটা হয়তো এই বিলিভটা আসছে না যে স্ট্যামিনা ঠিক করা যাবে কিনা। তো তারা যদি বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করতে চায়, কোন জিনিসগুলো তাকে ফলো করা দরকার, বা কোন জিনিসটা সে ফলো করলে সে কিছুটা হলো তার স্ট্যাম্বলিং এর নিয়ন্ত্রণ বা কিছুটা হলো ওভারকাম করতে পারবে, বা তার বলার যে ধরন সেটাকে ঠিক করতে পারবে? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে কোন টেকনিক গুলো তোমাকে সব থেকে বেশি হেল্প করেছে, সেই জিনিসগুলো একটু বলো। প্র্যাকটিস শেষে কি করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে, তুমি তোমার অভিজ্ঞতা থেকে একটু বলো। আহ যদি কেউ বাসায় করতে চাওয়ার ক্ষেত্রে, তো আপনার যেটা এয়ার ফ্লো টেকনিকটা আছে, হুম বা প্রথমে একটা শ্বাসের একটা ভালো কন্ট্রোল আমাদেরকে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের প্রথমে ডিপ ব্রিথিং করতে হবে। ডিপ ব্রিথিং 10 মিনিট, মানে যেটা আমি বিশেষ করে করি, প্রথমে একটু করে দশ দেখাও, মিনিট একটু করে দেখাও সবাইকে যে তারা কিভাবে করবে, কারণ অনেকে মনে করে যে নাক দিয়ে নেবো না মুখ দিয়ে নেবো। তুমি একটু বলে দেখো, সময় দাও, কোনো না, সমস্যা নেই। হ্যাঁ, যেটা যেটা আমি করে থাকি, সেটা ডিপ ব্রিথিংটা হচ্ছে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া। আর হুম আমি চেষ্টা করি ভেতরে 2-1 সেকেন্ড, 2 সেকেন্ড 3 সেকেন্ড মতো হোল্ড করানো। আমি একটু করে দেখাই। হুম এইভাবে প্রায় 10 থেকে 15 বার, মোটামুটি 8 থেকে 10 মিনিট, আট হুম থেকে দশ মিনিটে 10 থেকে 15 বার মতো হয়ে যাবে। তো ডিপ ব্রিথিংটা করলে মোটামুটি শ্বাসের একটা কন্ট্রোল আসে। তারপরে আর্টিকুলেশনটা করা। আর্টিকুলেশনটা হচ্ছে মুখটাকে পুরোপুরি স্ট্রেচ করে ভেতর থেকে আ ই উ এই তিনটা করা। যেমন আমি একটু দেখাই। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, মানে যেটা আমি করি সেটা হচ্ছে আর্টিকুলেশনের সময় আমি মুখ দিয়ে শ্বাস টানি। মানে প্রথমে 10 মিনিট ডিপ ব্রেথিং করার পরে যে আমি আর্টিকুলেশনটা করি, মোটামুটি 10 বার মতো করি। এবং আর্টিকুলেশনের সময় আমি চেষ্টা করি মুখ দিয়ে শ্বাসটা নেওয়া। আম, ইউ। মোটামুটি এইভাবে 10 থেকে 12 বার আমি করি। ওকে। 12 বার করার পরে আমি একটা রিডিং প্র্যাকটিস করি। রিডিং প্র্যাকটিসটা হলো, একটা বই নিব। একটা বই নিলাম। বই নেওয়ার পরে প্রথম ওয়ার্ডটাকে টেনে 2টা করে ওয়ার্ড এয়ার ফ্লো টেকনিকের সাথে বলতে হবে। যেমন সেটা আমি কিভাবে করি। তো প্রথমে শ্বাসটা নিলাম, মানে প্রথমে একটু শ্বাসটা নিলাম। শ্বাসটা নেওয়ার পরে আমরা লিখতে পারতাম, সমস্ত অধিকার সংরক্ষিত হয়েছে। এইভাবে মোটামুটি 10 মিনিট মতো করা হয়। এবং রিডিং প্র্যাকটিসের সময়
একটু হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে। এবং রিডিং প্র্যাকটিস 10 মিনিট করার পরে আমি বিশেষ করে 5 থেকে 7 মিনিট সেলফ টক করি। সেলফ টকের সময় সম্পূর্ণ বিএসপি টেকনিক অ্যাপ্লাই করি। বিএসপি টেকনিক হচ্ছে প্রথমে ব্রিথিং স্লোলি, প্রথমে ব্রিথিং অর্থাৎ শ্বাস নেওয়া, তারপরে স্পিক স্লোলি এবং পজ। এবং প্রথমে শ্বাস নিলাম, শ্বাসের ফ্লোর সাথে সাথে 3-4টা ওয়ার্ড নিয়ে আমি হচ্ছে যে সেলফ টক করব। এবং 3-4টা 5টা ওয়ার্ড পরে আমি একটা পজ দিব। পজ দেওয়ার মেন কারণ হচ্ছে পজের সময়টাতে আমি যেন আবার শ্বাসগুলো ভেতরে ঢোকাতে পারি। এইভাবে এয়ার ফ্লো টেকনিক ব্যবহার করে 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 সে হচ্ছে 5 থেকে 7 মিনিট আর কি আমি সেলফ টক করি। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো অনেক হেল্পফুল হয়েছে। তো এইগুলো করার কারণে 3 মাস এইগুলো করার ফলে আমি অনেকটাই আর কি ইমপ্রুভ করতে পেরেছি। তো ইনিশিয়ালি কতদিন প্র্যাকটিস করার পর, মানে যেদিন থেকে তুমি প্র্যাকটিস শুরু করলে আমাদের এখানে, সেদিন থেকে কতদিন প্র্যাকটিস এবং ইমপ্লিমেন্ট করার পরে তুমি ইমপ্রুভমেন্টটা বুঝতে পেরেছো? কারণ অনেকেই 2 দিন ট্রাই করার পরে এসে বলে এই ট্রাই, মানে টেকনিকে কাজ হচ্ছে না, না না এমনটা না, অনেকে মনে বিশেষ মানে করে মনে করে। বিশেষ করে আমি শুরুর দিনগুলোতে দিন 4 থেকে 5 বার করে করতাম, 30 মিনিট করে সারা হুম। দিনে। 3 ঘন্টা 4 ঘন্টা কি 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 2 ঘন্টা পর পরে সারা দিনে আমি 4 থেকে 5 বার করতাম। এবং আমি প্রথম 10-15 দিন করার পরে একটা ইমপ্রুভমেন্ট বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু আমি একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট বুঝতে পেরেছি প্রায় 1.5 মাস পরে, 1 মাস 10 দিন 15 দিন পরে। সেটা আমার ক্ষেত্রে হয়েছে। তার মানে আমি যদি 4 থেকে 5 বার করে দিন প্র্যাকটিস করি, তাহলে 1.5 মাস পরে আমি একটা ম্যাসিভ একটা পরিবর্তন বুঝতে পেরেছি। আর আমি পরিবর্তনটা মূলত 1 সপ্তাহ টানা করার পরে বুঝতে পেরেছি। কিন্তু যেটা আমার ম্যাসিভ পরিবর্তন, যেমন মানুষের সাথে ফেস টু ফেস কথা কথা বলা, ফোন কলে কথা বলা, এই ম্যাসিভ পরিবর্তন গুলো আমি বুঝতে পেরেছি 1.5 মাস পরে। হুম। ওকে। তো যারা এই ভিডিওটা দেখছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্র্যাকটিস যখন আমরা শুরু করব, তো 2-3 দিন প্র্যাকটিস করার পরে আমরা যদি এটা লক্ষ্য করার চেষ্টা করি বা যে আমাদের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আসলে দেখি, তাহলে এটা কিন্তু একদম মানে বোকামি হবে। কারণ হচ্ছে এটা এত বছরের একটা সমস্যা। আমরা যদি কয়েক ঘন্টা প্র্যাকটিস করার পরে যদি আমরা নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। কিছুদিন কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, 10 দিন ভালোভাবে প্র্যাকটিস, যদি সেটা রাইট ওয়েতে যদি করা যায়। আবারও কিন্তু সেখানে একা একা যখন করবো তখন কিন্তু অনেক ভুলভাল করার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে, হ্যাঁ তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো সবকিছু ঠিকঠাক করার পরেও কিন্তু 10 দিন পরে আমরা, বা 8 থেকে 10 দিন প্র্যাকটিস করার পর আমরা কিছু নোটিসেবল ইমপ্রুভমেন্ট দেখতে পাবো, নোটিস করতে পারবো যে হ্যাঁ কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি, কোনো জায়গায় আগের মতো স্ট্যামারিং হচ্ছে, এমনটা বিষয় দেখা যাবে। ধীরে ধীরে ডে বাই ডে যতদিন আমরা এই প্যাটার্নটার উপরে কাজ করব, রিপিটেড অ্যাকশনের উপরে, আমরা দেখবো যে সেই মেমরি গুলো যত আমাদের মাইন্ডে জমা হবে, আমাদের মাইন্ড সেই প্যাটার্নটা ধরতে সক্ষম হবে। এবং কিছুদিন পরে কিন্তু সেই হ্যাবিটটা ডেভেলপ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু নিউরো সায়েন্স, 66 ডেজ লাগে কোনো একটা প্যাটার্ন ডেভেলপ হতে, যে কোনো প্যাটার্ন তৈরি করতে, একটা অভ্যাস তৈরি করতে। এবার এটা তো এতদিনের একটা অভ্যাস রয়েছে, সেটাকে ভেঙে একটা প্যাটার্ন তৈরি করা, সো ইট উইল টেক আ লট অফ টাইম। পেশেন্স রাখতে হবে, সময় দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং এক্সপেকটেশনটা দূরে রাখতে হবে, পরিশ্রমটা বেশি করতে হবে। সো অনেকে মনে করে স্ট্যামারিং ঠিক হবে না, ঠিক হয় না, হবে কি হবে না জানি না, অনেক সন্দেহের মধ্যে থাকে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? হুম। স্ট্যামারিং স্ট্যামারিং যে ঠিক হবে কি হবে না, এটা সম্পূর্ণ আমাদের মেন্টালিটির বিষয়। কারণ হুম। এখন ইউটিউব ঘাটলে অনেকগুলো দেখা যায় যে ঠিক হয়েছে। আর আসলে এটা ঠিক হয় কি না হয়, তার থেকে বড় বিষয় হচ্ছে এটা 100% কন্ট্রোলে নিয়ে আসা যায়। 100% কন্ট্রোলে কিন্তু ঠিক হওয়ারই সমানুপাতিক। হুম। তো আমরা যখন ইউটিউব ঘাঁটি বা বিভিন্ন ধরনের তখন আমরা অনেকগুলো দেখি যে তারা আগে স্ট্যামারিং করতো কিন্তু এখন তাদের অনেকটা ঠিক হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ আসলে মাইন্ডসেটের বিষয় এবং পরিশ্রমের বিষয়। আর যারা এই লাইনে আসতে চায় তাদেরকে আমি একটাই কথাই বলতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু পরিশ্রম করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। শুধু 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 আসলাম, যে স্যারকে টাকা দিলাম আর এখান থেকে স্যার আমাদের একটা জাদু করে দিল, ভালো হয়ে চলে গেলাম, বিষয়টা কিন্তু এমন না হবে। এবং একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমাকে প্রত্যেকটা দিন 2 থেকে 3 ঘন্টা এর পেছনে পরিশ্রম করতে হবে। এবং এইটা প্রায় 4 থেকে 5 মাস যদি হুম। এমন ধরনের মন মানসিকতা থাকে এবং টাকা থাকে, তাহলে এখানে আসা যায়। এবং হুম। এটা
প্রায় 6 মাস পরে যদি প্র্যাকটিস গুলো করা হয় তাহলে প্রায় 90 to 95% আমাদের কন্ট্রোলে চলে আসে। আর ওই কিছু 5% মতো থাকে, সেটা হচ্ছে যে অনেক যেটা ডিপ, অনেক যেটা অনেক কি বলবো, যেমন আমি ঝগড়া করতেছি বা মানুষের সাথে যুক্তি খণ্ডন করতেছি, তো সেই সব ক্ষেত্রে সামান্য পরিমাণে একটু বাড়তে থাকে। ওগুলো নর্মাল, ওগুলো নর্মাল মানুষেরও বাধে। হুম। তো ওকে। সর্বোপরি একটাই বলতে চাই, সেটা হচ্ছে যে পরিশ্রম করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। শুধু শুধু আসলাম তাহলে কিন্তু হবে না। হুম। আর এটা 100% কন্ট্রোলে নিয়ে আসা যায়। আমি তো অবশ্যই। আগে কথাই বলতে পারতাম না, এখন তো বেশ ভালো বলি, অনেকের সাথে বলি। যাও। তো এই যে এই বিষয়টা, যে একটা সন্দেহের বিষয়, যেটা ঠিক হবে কিনা, এটা স্বাভাবিক, আমি বুঝতে পারছি, কারণ এতদিন ধরে আমি কখনো শুনিনি এই সমস্যার সমাধান হবে। ইন্টারনেটে এসে হয়তো আমি কিছুটা বুঝতে পারছি বা শুনতে পারছি যে এটা ঠিক হবে। সেজন্য পুরোপুরি যেন বিলিভ করাটা কিন্তু খুব একটা কঠিন হয়ে যায়, মানে একদম খুব একটা সহজ হচ্ছে না যে এটা ঠিক হবে, এটা খুব একটা মানে একবার শুনেই যে মেনে নেব। তো যাই হোক, আমাদের অনেক টেস্টিমনি ভিডিও রয়েছে, আমাদের হিন্দি চ্যানেলও অনেক রিভিউ ভিডিও রয়েছে, প্রি অ্যান্ড পোস্ট ভিডিও রয়েছে, যে কিভাবে তারা স্টাম্পিং ঠিক করেছে। এখানে আপনারা আমাদের যে স্টুডেন্টসদের রিভিউ বা যে প্রি অ্যান্ড পোস্ট ভিডিওগুলো দেখছেন, এখানে কিন্তু তারা সবাই পরিশ্রমী, এবং তাদের সাকসেস স্টোরি এমনটাই যে শেয়ার করা যাবে, আমরা তাদের স্টোরি শেয়ার করি। সো এরা পরিশ্রম করেছে, এফর্টস দিয়েছে, সো স্ট্যামারিংটা কিউরেবল, এত কোনো সন্দেহ নেই। যদি আমরা একাই কথা বলতে গিয়ে সমস্যা না হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা ফিজিক্যালি নয়, এই সমস্যাটা কিন্তু মেন্টালি। আমাকে এইটা, এই প্যাটার্নটা আমাদের মাইন্ডে ক্রিয়েট করতে হবে, আমাদের বলার যে ধরন সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, একটু সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। সমস্যাটা কিন্তু আমাদের টাং বা জ বা এই যে যে লিপ রয়েছে, এগুলোতে কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম নেই। এটার যে মুভমেন্ট, যে এই যে ওয়ে অফ টকিং, এর যে এই আর্টিকুলেশন গুলো, এইগুলোতে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। সেগুলো সবকিছু কিন্তু ওই নিউরন সংযোগের মাধ্যমেই, মাইন্ডকে যদি আমরা ট্রেন করি এবং মাইন্ডকে রিওয়্যার করতে সক্ষম হয়, তাহলে এটা ঠিক হবে, এ তো কোনো সন্দেহ নেই। সো অন সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ রিয়াক ফর ইউর টাইম। আশা করছি এই ভিডিওটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যারা এর সমাধান খুঁজছে। আর আমি তোমার উদ্দেশ্যে বলবো যে তুমি প্র্যাকটিসটা চালিয়ে যাও, হ্যাঁ। লম্বা সময় গ্যাপ দেবে না, নাহলে সমস্যা হবে। যদিও কোনো কারণে গ্যাপ পড়ে যায়, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। তোমাকে বেসিক জিনিসগুলো একটু ভালোভাবে 2-3 দিন একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করে নিতে হবে, আর একটু প্রাইমারি ইমপ্লিমেন্ট করে নেবে, দেখবে জিনিসগুলো নিয়ন্ত্রণে চলে আসে, তারপরে তুমি সেটাকে মেনটেন করতে থাকবে। ঠিক আছে, করো, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমাদের কাছে থাকবে। ঠিক আছে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবার ঠিক দেখা আছে হচ্ছে স্যার। কখনো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।